বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সহি সালামতে আছেন। আমিও আমার পরিবার নিয়ে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কানিজ। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে তাইবার আব্বু কিছু বাজার এনেছে। বাজার বলতে তেমন কিছু না, কাঁচামরিচ ছিল না, আমার কাঁচামরিচ নিয়ে আসছে আর গাজর নিয়ে আসছে। তাইবার আব্বু এমনিতে শসা গাজর এগুলো শুধু শুধু খায়, সালাদ কাটা ছাড়াও। এজন্য ওনার ফেভারিট জিনিস গাজরটা নিয়ে এসেছে, কিন্তু শসা এনেনি। সবসময় তো ভিডিওর মধ্যে দেখায় যে তাইবার আব্বু শুধু মাছ বাজার করে, তো আজকে কিন্তু মুরগির বাজারও করেছে। তো মুরগিগুলো আমি পলি থেকে বের করার পরে একটু পানি দিয়ে ধুয়ে নিই। কারণ মুরগি দোকান থেকে কেনার পরে ছুলে দিলেও শরীরের মধ্যে মুরগির গায়ে মানে লোম লেগে থাকে, এগুলো না দিয়ে কাটলে পরে কাটার পরে ধুইলে একটু বেশি ঝামেলা লাগে। তাই মুরগি আমি সবসময় আনার পরে আগে ধুয়ে তারপরে কাটি। আর দুপুরে যা রান্না করব, আজকে মুরগির গোস্ত রান্না করব, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব, আর এখানে কাতল মাছ ভিজিয়ে নিয়েছে, কাতল মাছ ভাজবো। আর মুরগি যেহেতু বোনা করব সেই জন্য একটু মশলাটা বেশি লাগে, কাটা পেস্টও বেশি লাগে। মুরগি বোনা করলেও কিন্তু আমাকে মুরগি ভুনার মধ্যে আলু দিতে হবে, ছেলে মেয়েদের পছন্দের জিনিস আলু। যে কোনো গোস্ত রান্না করলে আমাকে আলু দিতে হয়, শুধু মুরগি রোস্ট বাদে। তো সব মিষ্টি মিষ্টি প্রিয় আপুরা দেখি ভিডিও শুরুতে লাইক চেয়ে নেয়। আমি হয়তো ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে লাইক চাই, দেখি আমার ভিডিওতে লাইক ভিউজটা কম আসছে। তো আজকে আমিও আপুদের মতো প্রথমেই লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আর অন্যান্য জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আজকে কয়েকদিন ধরে আমার আব্বাকে বলছিলাম আমাদের বাসায় আসতে এবং আমাদের সাথে একদিন ইফতার করতে। তাই এবার আব্বু ৪-৫ দিন ধরেই বলছে তাই এবার নানাকে এসে আমাদের সাথে একদিন ইফতারে শরিক হতে। তো আমার আব্বার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। আমার আব্বা হচ্ছে ওপেন হার্ট সার্জারি রোগী। এই ভালো থাকে, এই খারাপ থাকে, ভালো মন্দ মিলিয়ে দিন যাচ্ছে। এখন তো বয়স হয়েছে, সেরকম আর দৌড়াদৌড়ি করতে পারে না। তো যাই হোক, আব্বা বলেছে আজকে আসবে, তাই আব্বার জন্য একটু সামান্য কিছু রান্না বান্না করতেছি। আমার আব্বা কিন্তু খুব বেছে বেছে খায়, যে আহামরি গরু গোস্ত, পোলাও, মাছ, মাংস এত কিছু খাবে তা কিন্তু না। আমার আব্বার পছন্দের খাবার হচ্ছে একটু গরম ভাত আর এক পিস মাছ ভাজি হলে আব্বা খুশি হয়ে যায়। তো আব্বা তো আগে আমাদের বাসায় অনেকে আসতো যখন তার দাদা ছিল। এখন তোর দাদা মারা যাওয়ার পরে তেমন আসে না। যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে মানে আব্বাকে বলতে বলতে তারপরে আসে। আর আমার শ্বশুরের সাথে আমার আব্বার সম্পর্ক খুবই ভালো ছিল। ওরা মানে ২ জন আপন মায়ের পেটের ভাইয়ের মতো ছিল সম্পর্ক। আমার শ্বশুর যখন অসুস্থ থাকতো, হসপিটাল ৪-৫ দিন ভর্তি থাকতো, তখন আমার আব্বা কিন্তু আমার শ্বশুরের সাথে একটানি হসপিটাল ছিল। আর আশেপাশের মানুষজন দেখে বলতো, মানে আত্মীয়স্বজনের মধ্যে, "উনি কি আপনার মায়ের পেটের ভাই যে আপনি এভাবে একসাথে থাকতেছেন? আপনিও তো একজন রোগী মানুষ, বাসায় যান না, রেস্ট করেন না?" তো আব্বা বলতো, "উনি আমার মায়ের পেটের ভাইয়ের থেকে আরো বেশি।" তো তাদের মধ্যে ২ বিয়ের মধ্যে এরকম সম্পর্ক ছিল আরকি। যদি আব্বা আসতো কোনোদিন দুপুরবেলা খাওয়ার সময় হতো, তো ওর দাদা তো মানে জোহরের আজান দিলে নামাজ পড়ে ভাত খেয়ে ফেলতো। আমার আব্বার আসতে দেরি হলে ওর দাদা আগে খেয়ে নিত। আবার যখন পরে আমার আব্বা আসতো খেতে বসতো, তো আব্বাকে খুশি করার জন্য তাই এবার দাদা আবার মানে খেতে বসতো, ভরা পেট নিয়ে খেতে বসতো যে বিয়া একা একা খাবে, আমি ওর সাথে শরিক হই। তো তাদের সম্পর্কটা ছিল এরকম। এখন তাই এবার দাদা মারা যাওয়ার পরে মানে তাই এবার নানা তেমন একটা আসেও না, আর এমনিতে তো থাকেও না, মেয়েদের বাসায় মেয়ের জামাইয়ের বাড়ি এসে তেমন থাকেও না। যাই হোক, আজকে আপনাদের সাথে আমার শ্বশুর এবং আমার আব্বার বিষয় নিয়ে অনেক কথা শেয়ার করে ফেললাম। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে, মুরগিটা ভুনা করে নিয়েছি, তারপর চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, আর এখন পোলাও রান্না করছি। আর মাছটা আমি মসলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যখন আব্বা ইফতারি পরে খাবে তখন আমি গরম গরম ভেজে দিব। আর এগুলো আমি দুপুরবেলায় রান্না করছি, যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না, আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো এই তো আমার রান্না-বান্না হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার আব্বু চলে আসছে। আর এই যে দেখেন আমার আব্বা আসার সময় কি, কি নিয়ে আসছে। আমাদের দিকে একটা রেওয়াজ হচ্ছে যে ঈদের সময় মানে মেয়ের জামাইয়ের বাড়ি যেয়ে ঈদের দাওয়াত দিবে। মেয়ের জামাই তারপর নাতি-নাতনিদের এসে বাবার বাড়ি থেকে এসে দাওয়াত দিয়ে যায়। এই রেওয়াজটা কিন্তু আমাদের ফুপুর বেলায় হয়, এবং আমার যে আম্মা নেই তারপরেও কিন্তু আমার নানি বাড়ি থেকে আমার মামা অথবা মামাতো ভাই এসে এখন পর্যন্ত মানে দাওয়াত দিয়ে যায় ঈদের আগের দিন এসে, ঈদের পরে তাদের বাসায় বেড়াতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ওই দিকের গ্রাম্য এলাকার নিয়ম। কিন্তু কোন দিকে কি নিয়ম হয় আমি জানি না। কারো এরকম থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এই যে আব্বা আসার সময় দেখেন কত কিছু দিয়ে দিছে ভাবি। গাছের লাউ, তারপর
তারপরে যে ক্ষেতের বেগুন, লাউ শাক, তারপরে যে দুই ভাবির ঘর থেকে এই ২ ধরনের পিঠা আসছে, যেটা হচ্ছে মূল আকর্ষণ এই ঈদের মধ্যে। এই পিঠাটা আমরা খুবই পছন্দ করি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, শুধু লাউ শাক দেয়নি, লাউ শাকের সাথে কিন্তু কচু শাকও দিছি। কচু শাকটা আমার খুবই প্রিয় কচু শাক। আর এই যে পিঠাগুলো আমি এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি, এটা ছিল ২ ভাবির ঘর থেকে পিঠা। তারা ২ জায়ে পিঠা বানিয়েছে। তো ২ জায়ের ঘর থেকে ননদের জন্য পিঠা দিয়ে দিয়েছে ভাবিরা। আর এই যে আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, এই প্যাকেটের মধ্যে ছিল বাচ্চাদের জন্য মজামাজি রুটি, কেক। রোজার মধ্যে আর তেমন কিছু না, শুধু রুটি আর কেক। আর এই যে ক্ষেতের বেগুন, বেগুনগুলো আমি মুছে তারপর ফ্রিজে রেখে দিব। আমার আর সামনের বাকি রোজাগুলাতে বেগুনের জন্য বেগুন কিনতে হবে না। তারপরে এই যে ফুল পিঠা দিয়েছে এবং আমরা এটাকে চিকনটাকে জাকানাকিয়া পিঠা বলি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা, নরম। যাদের একদম দাঁত নেই তারাও এই পিঠাটা খেতে পারবে। এই যে জাকানাকা পিঠাটা আমার মেয়েরাও খুবই পছন্দ করে, আর ছেলে পছন্দ করে ফুল পিঠাটা। তো ২ ভাবির ঘর থেকে পিঠা দিয়েছে ২ পলির মধ্যে করে। আমার আব্বা যে শুধু ক্ষেতের শাকসবজি ও পিঠা নিয়ে আসছে তা কিন্তু না। আব্বা যাওয়ার সময় তার নাতি-নাতনি ও মেয়ের জামাইয়ের জন্য ঈদের বোনাসটাও দিয়ে গেছে ঈদের শপিং করার জন্য। এটা দিতে কিন্তু কোনো বছরই ভুল হয় না। আমার বিয়ের পর থেকে আব্বা প্রতি বছরই রোজার ঈদ আসলে মানে আমাদেরকে ঈদ বোনাস দেয় ঈদের কেনাকাটা করার জন্য। তো এবারও তাই হয়েছে। যাওয়ার সময় আব্বা ওদের কেনাকাটার জন্য বোনাসটা দিয়ে গিয়েছে। আর এই তো আমি আপনাদেরকে এখন শাকসবজিটা ভালোভাবে দেখাচ্ছি। আর এখান থেকে কিছু শাকসবজি আমার চাচা শ্বশুরের বাসায় দিব। আশেপাশে তো আর কেউ নেই আমাদের তেমন আত্মীয়। তো চাচা শ্বশুরের বাসায় দিচ্ছি। এই যে কিছু সিম দিয়েছি, তারপর একটা লাউ দিয়েছি, বেগুন দিয়েছি, নিচে লাউ শাক দিয়েছি কিন্তু কচু শাক দিইনি। কচু শাক তো অল্প ছিল সেজন্য আর কচু শাক দেইনি। আর সাথে কিছু পিঠাও দিয়েছি। তো আমার ননদের বাসাও কাছে নেই। কাছে থাকলে আমি ওদের বাসায় এগুলা পাঠাতাম। কারণ গ্রাম থেকে কোনো জিনিস আসলে ওগুলা ওদের বাসাতে দিলে কিন্তু অনেক খুশি হয়। তো শাকসবজি ও পিঠা গুছিয়ে রেখে আমি তারপর ইফতার রেডি করতে চলে আসছি। আজকে সামান্য ফল ফুড দিয়ে ইফতার রেডি করেছি। ইফতারির মধ্যে ভারী কোনো খাবার রাখিনি। যেহেতু আব্বা ইফতার খেয়ে চলে যাবে, তো ইফতারিতে যদি ভারী খাবার খাওয়া হয় তো যা আমি রান্না করেছি আব্বা একটু ভাত খেতে পারবে না। সেইজন্যই যা ফল ছিল ঘরে ওই ফল দিয়ে ইফতার খাওয়ার পরে তারপর আব্বাকে ভাত খেতে দিব। ইফতারিতে মুড়ির পাশাপাশি ছিল দই, শরবত, বরই, খেজুর, ড্রাগন, পেয়ারা, কলা এগুলো। আমার আব্বা আবার একটু দইটা খেতে পছন্দ করে তাই আমি দই আনিয়েছিলাম। আর এই যে নামাজের পরে আব্বাকে এখন খাবার খেতে দিয়েছি। আব্বা কিন্তু তেমন কিছুই খায়নি, শুধু একটা মাছ ভাজি দিয়ে প্লেটের পোলাওটুক খেয়েছে। ১ পিস মুরগির গোস্ত দিয়েছিলাম জোর করে, সেটাও তুলে রেখেছি একটুখানি খেয়ে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।